হ্যাঁ, এর আগে আমরা স্থানাঙ্ক সম্পর্কে যে সাজেশনের এই অঙ্কগুলো সলিউশন করছি, স্থানাঙ্কের ভিতরে আরও 2-4টা অঙ্ক করা লাগতে পারে, বুঝছেন। আমি এই যে এই অঙ্কগুলো যখন রিভিশন দেব, যে আমি আপনাদের কোন কোন অঙ্কগুলো করাইছি, এগুলোর বাইরেও আরও কেমন ধরনের অঙ্ক আছে, মানে কোনো কিছু ছাড়া পড়ছে কি না, এটা আমি একবার রিভিশন দেব, কিন্তু এখনও দিতে পারিনি। তো রিভিশন দেওয়ার পরে যদি দেখি যে আরও কিছু অঙ্ক ছাড়া পড়ছে, সেগুলো তখন করে দেবো আমি আপনাদেরকে। আপাতত মোটামুটি স্থানাঙ্কর যত বেসিক দিছি বা যে কটা অঙ্ক দিছি, এগুলো অঙ্ক করলে স্থানাঙ্কর তেমন কিছু আর অবশিষ্ট থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, স্থানাঙ্ক সিলেবাসটা ইচ্ছা করে করে বেশি বড় করা যাবে না, ঠিক আছে। বেশি বড় না করাটাই ভালো, কেননা স্থানাঙ্ক থেকে অঙ্ক আসার সম্ভাবনা একবারই 2%। অঙ্ক আসবে সরলরেখা, বৃত্ত আর কৌণিক থেকে, ঠিক আছে। কিন্তু আমাদের বোঝার জন্য বা ওই দিকে কাজ করার জন্য এগুলো একটু ভালোভাবে করতে হবে। তো আজকে আমরা সঞ্চার পথ শুরু করব। সঞ্চার পথ, আমি আগে বেসিক জিনিসপত্র একটু বলে নিই, এরপরে হচ্ছে যে করব, আমরা প্রবলেম সলভ করবো। এই যে সাজেশন আছে, সঞ্চার পথ থেকে মাত্র অঙ্ক করব 5টা অঙ্ক করলে একটা অধ্যায় শেষ হয়ে যাবে। কিন্তু বুঝতে হবে, যদি আপনি বোঝেন তাহলে 5টা করে অঙ্ক করা যে কথা, 50টা অঙ্ক করা একই কথা। সঞ্চার পথের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সঞ্চার পথের সংজ্ঞাটা। এবং শুধু সঞ্চার পদের জন্য সংজ্ঞাটা জরুরি না, অন্য অন্য অধ্যায়ও যখন করব তখন সঞ্চার পথ দরকার পড়বে। স্থানাঙ্ক আর সঞ্চার পথ ছাড়া আসলে জ্যামিতিতে আলোচনা করার মতো তেমন কিছু নাই। যেখানেই যতটুকু আলোচনা করি না কেন, সব কিছুতে দেখবেন যে স্থানাঙ্ক আর সঞ্চার পথ, স্থানাঙ্ক আর সঞ্চার পথ, সব বেসিক এই জায়গাটাতে। এই দুইটা জায়গা যদি আপনারা একবারে ক্লিয়ার হইতে পারেন, তাহলে খুব 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 সুন্দর হবে, সহজ হবে সিলেবাসটা আপনাদের কাছে। আমি সংজ্ঞাটা একটু লিখি, তারপরে মুখে বলতেছি, কেননা আমি আপনাদের জন্য একটা সিরিয়াল তৈরি করতেছি। আমি চেষ্টা করব যে এইভাবে সিরিয়ালি তৈরি করার পরে আমাদের যে পুরো সিলেবাসটা দাঁড়াবে, এটা পিডিএফ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা ওভারঅল একটা পেয়ে যাবেন, কি বলে, একটা আউটলাইন পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আমি লিখি, আপনারা একটু পরে দেখেন। সঞ্চার পথের সংজ্ঞাটা লিখতেছি। কোনো একটি শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দুর সমন্বয়ে, কোনো একটি শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দুর সমন্বয়ে সঞ্চার পথ গঠিত হয়। আর ওই শর্তটাকে প্রতিষ্ঠিত করা হলে সঞ্চার পথের সমীকরণ পাওয়া যায়। দেখেন, এই কথাটা ভাই আপনারা নিজেরা 2বার রিডিং করে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে পরে আমি বুঝাই দিলে সহজ মনে হবে। একবার 2বার রিডিং করেন সবাই। পড়ছেন সবাই? পড়ছি ভাই। ওকে, অন্যরা কি শুনতে পাচ্ছেন? কেউ কথা বলে না যে, কেউ কথা বলে না। 30 বছর চলে গেল। গুড, ভেরি গুড। আপনারা কথাবার্তা বলে আমার একটু ভালো লাগে, বুঝছেন। তাছাড়া ঘুম ধরে, শুধু খালি ঘুম পাই। আসেন ভাই, কোনো একটি শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দু, তার মানে চলমান মানে হলো যে চলমান এক সেট, মানে শর্ত সাপেক্ষে বিন্দুগুলো যাইতেই থাকবে, অনেকগুলো বিন্দু পাওয়া যাবে। এক সেট মানে বুঝাইতেছে অনেকগুলো বিন্দু। কোনো একটি শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দুর সমন্বয়ে সঞ্চার পথ গঠিত হয়। তো এই শর্ত বা চলমান বিন্দুগুলো কেমন, এবার সমীকরণ বা পদ কিভাবে গঠিত হয়, এটা আমি একটা শর্ত ইস্টাবলিশ করলে আপনারা ভালো বুঝবেন। মানে এখন আমি যতই বলি না কেন, খুব ভালো বুঝবেন না। তো এখানে যে বিষয়টা, সেটা হলো যে আমি একটা শর্ত বলে দিই, এটা আমাকে কোনো একটা শর্ত নিয়ে কাজ করতে হবে। আমি একটা শর্ত বলে দিলাম, যে ধরুন একটা অঙ্কই বলতেছি এরকম, যে
বললাম যে জি এফ একটা বিন্দু থেকে সর্বদা আর একক দূরত্বে চলমান বিন্দুর সঞ্চার পদের সমীকরণ গঠন করো। আবার বলতেছি, মনে করেন আমাকে বলে দিল জিএফ একটা বিন্দু থেকে সর্বদা আর একক দূরত্বে চলমান একসিট বিন্দুর সমন্বয়ে সঞ্চার পদ গঠিত হয়, তার সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কি বুঝলাম যে একটা বিন্দু সেই বিন্দুর স্থানাঙ্ক কত, হ্যাঁ একটা বিন্দু সেই বিন্দুর স্থানাঙ্ক, এই যে একটা বিন্দু সেই বিন্দুর স্থানাঙ্ক হলো জি কমা এফ। এখন বলছে সর্বদা এই বিন্দু থেকে আর একক দূরত্বে, ধরলাম এখানে ধরেন এইটুকুর দূরত্ব কত আর, তো বলছে যে শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দু, একটা বিন্দু না। তাহলে দেখেন এইটুকুর দূরত্ব আর, তাহলে আমি যদি এখানে আরো বিন্দু নিই সেগুলোও কি আর একক দূরত্ব হবে না? এগুলো প্রত্যেকটা আর একক দূরত্ব হবে না ভাই, আপনারা কি বলেন? এই যে এই বিন্দুটা থেকে, হ্যাঁ এই যে আসলে সর্বশেষে এইরকম কি অনেকগুলো বিন্দু পাওয়া যাবে না? অনেকগুলো বিন্দু পাওয়া যাবে। তো এখন বলছে কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দু, এই যে অনেকগুলো বিন্দুর সমন্বয়ে সঞ্চার পথ গঠিত হয়। মানে এই বিন্দুগুলোকে আমরা যদি এখন যোগ করে দিই তাহলে আমরা এই যে যেই পথটা পাবো এই পথটাকে বলতেছি আমরা সঞ্চার পথ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপামনি বলেন, আমি একটা ক্লাসে আছি তো একটু দ্রুত বলেন। আচ্ছা, এখন এইটুকু সময়ের ভিতরে আমি তো পরিবর্তন করতে পারবো না, আর আমি অনেক জল্পনা কল্পনা বা অনেক কিছু করে মনে করেন যে ক্লাসটা আপনাদের শুক্র শনি দিলাম। না না না, শুক্রবারে আপনাদের সমস্যা ছিল এটা বলেননি তো, কেউ বলেননি, একজনও বলেননি। আপনাদের শুক্রবারে হচ্ছে যে সকালবেলা পরীক্ষা, এটা বলছে সবাই যে কিছু না, শুক্রবারে বিকালে যে আপনাদের ক্লাস এটা তো আপনি বলেন না বাবুনি, ছোট বোন আপনি বলেননি কথা, বলেননি হয়তো বা ক্লাস আপনাকে, হ্যাঁ ওরা বলেনি তো, বললে না আমি ব্যবস্থা করতাম, বলেননি তো ওরা। ও আচ্ছা, ওরাও আসেনি, হ্যাঁ সে তাহলে আমার তো দোষ নেই। বলেন আপনারা, আগামী শুক্রবার প্রথম ক্লাসটা হবেই, আমি ক্লাসটা আসলে শুরু করব। এরপর আপনারা যদি ক্লাসে আসেন তাহলে আপনারা ক্লাসে বসে থাকা অবস্থায় আবার সিদ্ধান্ত নিব যে অন্য কোনো সময় টিচারও থাকবে, টিচারের সুযোগ সুবিধা আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী যে কোনো সময়ে 2টা ক্লাস যদি করতে পারেন সপ্তাহে আর কি, ইলেকট্রিক্যালের জন্য, ঠিক আছে? আর আমি তো যে কোনো সময় আছি, আমি আমার সময় পড়াই দেবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আপনারা 3 জনের ভিতর অন্তত একজনও যদি আসতে পারেন তাহলে আসেন সামনের আগামীকাল, এবং আসে যদি বিষয়টা উত্থাপন করেন তাহলে সবাই মিলে আলোচনা করে কমানো যাবে, ঠিক আছে? আপনাদের কালকেই প্রথম ক্লাস নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন যদি একজন আসতে পারেন। ওকে, সালাম আলাইকুম। হ্যাঁ সরি ভাই, এই যে বলছে যে একাধিক বিন্দুর চলমান বিন্দুর সমন্বয়ে আমরা যে পথটা পাইলাম সেটাই হলো কি সঞ্চার পথ। এরকম বিষয় যে একটা শর্ত সাপেক্ষে অনেকগুলো কি পাওয়া যাবে, বিন্দু পাওয়া যাবে। তো কথা হলো এখন আমাদের সঞ্চার পদের, আচ্ছা আপনারা বলেন তো এখন যে সঞ্চার পথটা পাইলাম এই পথটা দেখতে কেমন, মানে কার মতো মনে হইতেছে? যদিও আমি আঁকতে পারিনি, হ্যাঁ বৃত্তর মতো মনে হইতেছে, কিন্তু এটা কোনো সময় সরল রেখার মতো মনে হবে, কোনো সময় বক্ররেখা হওয়ার সম্ভাবনা নাই। বক্ররেখা হবে, হ্যাঁ বক্ররেখা হইতে পারে, যেমন ধরেন উপবৃত্ত অধিবৃত্ত এরকমও হইতে পারে শর্ত সাপেক্ষে। তো এক সময় এক রকম হবে, ঠিক আছে? যখন যেটা হবে তখন সেটার সমীকরণ বেরোবে। তাহলে সঞ্চার পদের সমীকরণ যদি আমি নির্ণয় করি, এটা যেহেতু দেখতে বৃত্তের মতো, সুতরাং এখন যদি আমি সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করি তাহলে একটা বৃত্তের সমীকরণই পাওয়া যাবে। তো
অঙ্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে চলমান যে অনেকগুলো বিন্দু পাইলাম, এই অনেকগুলো বিন্দুর ভিতরে আমাকে যে কোনো একটা বিন্দুকে টার্গেট করতে হবে। ধরলাম এটা ওই চলমান বিন্দুর ভিতরে একটা বিন্দু, এবং ওরা শর্তটা দিছে কি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো আর চলমান যে বিন্দুটা, ওই বিন্দুটা সবসময় ধরে নেব কি এক্স ওয়াই, ওই চলমান বিন্দুটা এক্স ওয়াই, কেননা এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এক্স এর মান পরিবর্তনশীল, সুতরাং এক্স এর মান পরিবর্তন হবে আর ওর উপর চলমান সবগুলো বিন্দুর কি স্থানাঙ্ক পাওয়া যাবে। আমি যতটুকু কথা বললাম এটুকু কি বুঝছেন সবাই? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে চলমান বিন্দু হবে অনেকগুলো, কিন্তু আপনাকে একটা বিন্দু ধরতে হবে। কয়টা বিন্দু? একটা বিন্দু ধরে কাজ করতে হবে। আপনি যখন অঙ্ক করবেন একটা বিন্দু ধরে কাজ করবেন, এবং ওই বিন্দুর স্থানাঙ্ক কত ধরবেন? এক্স ওয়াই, সবসময় কি এক্স ওয়াই। ঠিক আছে ভাই? তাহলে দেখেন এখানে বলছি যে আর ওই শর্তটাকে প্রতিষ্ঠিত করা হলে সঞ্চার পথের সমীকরণ পাওয়া যায়। তাহলে যদি আমি এটা এ দিই আর এটা যদি বি দিই, এই শর্তটাকে প্রতিষ্ঠিত কিভাবে করে, মানে ইমপ্লিমেন্ট করতে হবে, এ বি ইকুয়াল টু আর। দেখেন তো আমরা এই জায়গার কথাবার্তা অনুযায়ী, অঙ্কের কথাবার্তা অনুযায়ী আমরা কি এইটুকু লিখতে পারি? আপনারা কি বলেন? হ্যাঁ, লিখতে পারি। এখন তাহলে আমরা শুধু মান বের করবো। এ বির দূরত্ব কিভাবে বের করে আমরা জানি, এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই যে এই জায়গায় রুটটা কি করে দিলাম, এ পাশে পার করে দিলাম, তাই না ভাই? হ্যাঁ খালা, একটু আগে আসেন। কেন হইতেছে না বাটি? বাটি হইতেছে না? না, 34টা করতে হবে। 35টা হবে না? 35টা বাটি করে দেবে না? পড়াইতেছি এখানে, আপনি 35টা করে রাখে চলে যান, আমি রাত্রে দেখবো না। যদি তরকারি না হয় তাহলে ওর সাথে প্রয়োজন একটু ওগুলো অল্প করে দিয়ে একটু ভর্তা ছাড়া ওর সাথে দিয়ে দেন। আর খালা শোনেন, 35টা করার পরে আপনি ওইখান থেকে রুটি আনছে, ওরা আনেনি, আসেনি ওরা রুটি নিয়ে? আচ্ছা, আপনি কাজ শেষ করতে করতে যদি ওরা রুটি নিয়ে আসে, আর মেয়েদের ওখানে কটা দেবেন? 5টা, তাই না? মেয়েদেরকে থাক, তাহলে আমি দিব না, দেওয়া লাগবে না ওদেরকে, আপনার আমি দিব না। আপনি ওই কিছু দিয়ে অনেকগুলো ঢাকি রেখে যান। তো ব্যস্ত তারে ভাই, ভালো লাগে না এত কাজ। আপনাদের কি মেসেজ গরম হইতেছে ভাই? যে আমরা ডাটা খরচ করে ভাই আমাদের পেশাল শোনাইতেছে, তাই মনে করেন না। আচ্ছা দেখেন, এই যে এটা কিন্তু আমাদের ভাই সেই সঞ্চার পথের নির্ণয় সমীকরণ। দেখেন এটা আমাদের বৃত্ত, আপনারা যারা ম্যাথ 2 পড়ছেন, দেখেন এটা দেখে চিনতে পারছেন না যে এটা বৃত্তের সমীকরণ ভাই? এই তো আমি জাস্ট একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম যে সঞ্চার পথ কি আর সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের হয়। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে তেমন কোনো সূত্র লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট ওই দূরত্বের সূত্রটা লাগবে। আমরা মোটামুটি সঞ্চার পথের সব অঙ্কই করে ফেলতে পারবো। আমাদের বেসিক আলোচনাও শেষ প্রায়। 2টা টপিকের অঙ্ক, একটা হলো যে সমীকরণ নির্ণয় করার অঙ্ক, আর একটা হলো অক্ষ পরিবর্তন করার আরেকটা টাইপের অঙ্ক আছে। তো ওইখানে কিছু বেসিক আমি আলোচনা করব। আপনারা কি এইটুকু বুঝছেন সবাই? ওকে, তাহলে মনে করেন যে আমি মুছে দিলাম, সামনে ওই টপিকটা। আচ্ছা, আমি এখন কিছু অঙ্ক করব, চলেন অঙ্ক করি। এই অঙ্কগুলো কই? আমরা কিন্তু ধরেন একবারে সিম্পল অঙ্ক নেইনি, একটু মনে করেন যে একটু হালকা পেঁয়াজ থাকবে এরকম অঙ্ক নিছি। অঙ্কটা একটু রিডিং পড়েন সবাই, অঙ্কটা একটু রিডিং পড়েন সবাই। পড়ছেন? ওকে চলেন, এখানে আমাকে বলছে কি যে এ বি দুইটি স্থির বিন্দু
এবং পি একটি চলমান বিন্দু। এই যে পি একটি চলমান বিন্দু, এ কথাটা কি চিনতে পারছেন একে সবাই? বলেন তো এ কে? এ আসলে কে বলেন তো? পি একটি চলমান বিন্দু, এই পিটা আসলে কে? হ্যাঁ, ও হলো এক্স ওয়াই। ওই যে বলছিলাম চলমান অনেকগুলো বিন্দু, চলমান অনেকগুলো বিন্দু হবে, কিন্তু ওই বিন্দুর ভিতরে আমাদের একটা বিন্দু নিয়ে কাজ করতে হবে, আর সেই বিন্দুর স্থানাঙ্ক সারা জীবন এক্স ওয়াই। এই যে পি একটি চলমান বিন্দু, এই চলমান বিন্দুটা হলো এক্স এর কথা বলছে, ঠিক আছে? তো এখানে বলছে কি এ বি দুইটি স্থির বিন্দু এবং পি একটি চলমান বিন্দু। পি বিন্দু দিয়ে সর্বদা এ বি সরল রেখা সমকোণ উৎপন্ন করে। তাহলে যদি দেখেন আমি একটু চিত্র আঁকার চেষ্টা করি। এখানে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। দেখেন এ বিন্দুটা কোথায় হয়? এ বিন্দুটা এরকম জায়গায় হবে। এই এ বিন্দুটা কত? 0,4। আমরা জানি ওয়াই এর উপরে এক্স 0, তাহলে এ বিন্দুর নাম দিলাম আমি এ, আর এটার স্থানাঙ্ক হলো 0,4। আবার বি বিন্দু ধরলাম, এটা বি বিন্দু, এর স্থানাঙ্ক কত? এর স্থানাঙ্ক হলো 0,6। বলছে যে এ বি, পি বিন্দুটা সর্বদা এ বি সরল রেখা সমকোণ উৎপন্ন করে। পি বিন্দু দিয়ে এই সরল রেখাটা কি করবে? সমকোণ উৎপন্ন করবে। তাহলে দেখেন পি বিন্দুটা কোথায় হতে পারে? এইরকম জায়গায় হইতে পারে পি বিন্দুটা। তাহলে দেখেন এখান থেকে এটা যদি যোগ করি, এটা যদি যোগ করি, তাহলে এই জায়গাটাতে কি একটা সমকোণ পাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা সমকোণ। আপনারা কি বুঝছেন আমার চিত্রটা? এখন এই যে পি যে চলমান বিন্দু, এজন্য আমাকে কি করতে হবে? ওই বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে এক্স ওয়াই। এখন আমাকে বলছে পি বিন্দুর সঞ্চার পদের সমীকরণ। একটু সবাই আমাকে বলেন সঞ্চার পদের সমীকরণ পাওয়া যায় কিভাবে? মানে কিভাবে সঞ্চার পদের সমীকরণ পাওয়া যায় একটু বলেন তো। বলেন কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান এক্স বিন্দুর সমন্বয়ে সঞ্চার পদ পাওয়া যায়, আর ওই শর্তটাকে যদি খালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তবেই কি পাওয়া যায়? সঞ্চার পদের সমীকরণ। মনে নাই ভাই? শর্তটাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। এখন দেখেন তো আমরা যতটুকু ফিগার অঙ্কন করছি, আপনি এখানে কি কোনো শর্ত বলতে পারেন আমাকে যে ভাই এই জায়গাটাতে এই শর্তটা প্রযোজ্য? কেউ বলতে পারবেন? বলেন তো। 3 ইকুয়াল টু কত? সি এ। এখানে তো সি লিখিনি ভাই, এ লিখছি। হ্যাঁ, বি এ ইকুয়াল টু পি কত? বি। এটা আপনি কেন বললেন? সমকোণী ত্রিভুজের এই বাহুগুলো কি সমান হয়? সমান হয় না তো ভাই অনেক সময়। এই যেমন ধরেন এরকম, কেমন যেন হয়ে গেল না। দেখেন এটা রাইট, ওটাই একটা সবচেয়ে উৎকৃষ্ট শর্ত। যেমন এটা একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের বলছে কি এই কোণটা ডিগ্রি কি, এই কোণটা কি সমকোণ বলছে। সুতরাং এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা খুব সুন্দর একটা শর্ত এখানে পাই যাই, সেটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা সেই দিকে যাব। তো এখানে অতিভুজকে এ পি, এ বি, তাহলে আমরা লিখে ফেলি এ বি স্কয়ার ইকুয়াল টু পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার। আমরা এপি যদি বের করি, এই এ বি যদি বের করি, তাহলে কি হয়? 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 4 হোল স্কয়ার। পি এর দূরত্ব যদি বের করি, পি এ, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। এই যে ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। এবার যদি হ্যাঁ, এই যে পি এর দূরত্ব এতটুকুই। এখানে রুট দিলাম না কেন? কারণ পি এর মাত্রার উপরে বর্গ আছে। সেম ভাবে যদি আমি পি বির কাজ করি, পি বি, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কয়ার। শর্ত মতে এটা যে লেখা যায়, এটা কি সবাই বুঝছেন? সবাই এতক্ষণ যে, তাই না? ওদিকে দেখেন তো একটু খালার কদ্দূর কি হলো। সবাই দিছেন? সব আপনারা সবাই এই পাশে চলে আসেন। আমি আজকে শুধু সঞ্চারপথের বেসিকটাই বুঝাবো, আপনারা চলে আসেন।
ওই পাশে সব নিয়ে আসেন ভাই। এখানকার শর্ত অনুযায়ী আমরা কি এটা লিখতে পারি? আপনাদের মাথায় কি কাজ করতেছে? না করলে কিন্তু বলেন, খুব সুন্দর করে বুঝতে হবে আসলে। এখানে কয়েকজন আছে, যে ছোট বোনেরা কথা বলেন না কেন? একজন আছে আন্নি পারভিন, তারপরে জান্নাত। আবার মনে আপনারা বোঝেন, বুঝতে পারতেছেন? ওকে, ঠিক ঠিক আছে। তাহলে ভাই দেখেন, আমরা এই যে সঞ্চার পদের মনে করেন যে শর্তটা লিখছি, এটা এখন সঞ্চার পদের সমীকরণ। এখানে আমরা আনসার লিখবো, কিন্তু আমরা এভাবে অগোছালো আনসার না লিখে একটু কি করব, বর্গ করব, করে সবচেয়ে বড় পাওয়ারটাকে একসাথে করব, তার চাইতে ছোটটাকে একসাথে করব, বাকিগুলো এভাবে পর্যায়ক্রমে লিখবো। যেমন ধরেন একটা দ্বিঘাত সমীকরণ আমরা কেমন লিখি, এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস সি, মানে স্কোয়ারটাকে একটু আগে রাখলাম, তারপরে শুধু এক্স, তারপরে এক্স ছাড়া। এভাবে আসলে সমীকরণকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে হয়। অঙ্ক কিন্তু আমার শেষ। আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে হয় 0 প্লাস এই যে 6 থেকে 4 যদি বাদ দিই 2 থাকে, বর্গ করলে হয় 4, ইকুয়াল টু এই জায়গাতে কত হয়, এক্স স্কোয়ার প্লাস এই জায়গাতে কত হয়, ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, 4 4 16 প্লাস এখানে বর্গ করলে আবার কত হয়, এক্স স্কোয়ার প্লাস এটা যদি করি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36। হ্যাঁ, এটা একটু সুন্দর করে আমরা লিখবো। যেমন এই যে এক্স স্কোয়ার হলো 2x স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হলো প্লাস 2y স্কোয়ার, তারপরে এখানে কোথায় 4, হ্যাঁ কোথায় 12y আর 8y মাইনাস কত 20y, 36 থেকে 4 বার দিলে কত হয়, প্লাস 32। ও তার সাথে আবার 16 যোগ আছে, কত হয় 48 ইকুয়াল টু 0। আবার 2 দ্বারা ভাগও করতে পারেন, আবার এখানেও আনসার লিখতে পারেন। এই হলো আমাদের সঞ্চার পদের অঙ্ক, বুঝছেন? কিচ্ছু না, শুধুমাত্র শর্তটা কি করতে হবে, শুধুমাত্র শর্তটা সমীকরণ আকারে লিখতে হবে, বাস কাজ শেষ। বুঝছেন ভাই আপনারা? কোনো কনফিউশন বা কোনো কথাবার্তা, কোনো কনফিউশন? ওকে, ভেরি গুড। আবার দেখেন, উপরের অঙ্কটা একবার একটু রিডিং পড়াতে ভাই সবাই। করছেন? ওকে, দেখেন এ বিন্দুর নামটা দিলাম আমি এ বিন্দুর নামটা দিলাম আমি এ, আর এই বিন্দুর নামটা দিলাম আমি বি। বলছে এ এবং বি বিন্দু দ্বয় একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের, একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের। বলেন তো, ওই যে একটি সেটের যে বিন্দুর কথা বলছে, ওই বিন্দুটা কে বলেন তো? এক্স ওয়াই, ওই যে চলমান বিন্দুটা, ওইটা। এটা কিন্তু চেনা পারতে হবে। বলতেছে এ বিন্দু এবং ওই বিন্দু হতে ওই সেটের বিন্দুর, তাহলে এ বিন্দুটা ধরেন কত, a, 0, আবার বি বিন্দুটা কত 0, a। বলছে যে এই বিন্দু আর এই বিন্দু চলমান যে বিন্দু, সেই চলমান বিন্দু ধরলাম আমি পি, আর তার স্থানাঙ্ক কত এক্স ওয়াই। বলছে চলমান যে বিন্দু তাহার দূরত্বের অন্তরফলের বর্গের অন্তরফল হবে কত 2a, তাই বলছে। তাহলে দেখেন ওরা আসলে আমাদের কি করতে বলছে, যে এই যে এ বিন্দু থেকে এটার দূরত্ব আর বি বিন্দু থেকে এটার দূরত্ব, এই দূরত্বের বর্গের অন্তরফল। তার মানে কি আমি এভাবে কি বলতে পারি না সমীকরণটা, এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার ইকুয়াল টু 2a, এটা কি বলতে পারি ভাই আমরা? এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে, এটা বলতে পারি। তো এখন হ্যাঁ, আমার শুধু এখন সমীকরণ গঠন করা, সমীকরণ হয়ে গেছে এপি স্কোয়ার। তাহলে আপনারা কি এই যে এপি দূরত্ব বের করতে পারবেন না? এই যে a মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এই যে বিপি বের করতে পারবেন না? বিপির দূরত্ব
এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা আসলে প্লাস হবে না, মাইনাস হবে, কেননা এই যে ভিতরে যে একটা মাইনাস আছে, এই মাইনাস আর প্লাস এটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সবাই কি বুঝছি? ইকুয়াল টু কত, 2a। এই যে শর্ত, আগের বার যেরকম আমি ইকুয়েশনটাকে ভেঙে 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 ইকুয়েশনটাকে ভেঙে 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 এইরকম বানাইলাম, একটা ইকুয়েশন বানাইছিলাম। এখন আপনারা কি করবেন, এখানে হোল স্কোয়ার দিয়ে ভেঙে ভেঙে জাস্ট একটা ইকুয়েশন লিখে রাখবেন। বুঝছি কি সবাই? কিন্তু এখানে একটা কাজ দেখেন, আমরা করছি এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার ইকুয়াল টু 2a করছি, কিন্তু এটা করলেন কেন আপনারা? বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু 2aও তো করতে পারতাম, তাই না? কেননা কাত থেকে কে বাদ সেটা তো আমাকে বলে দেয়নি, জাস্ট বলছে যে এই দুইজনের দূরত্বের বর্গের অন্তর্ফল। বুঝতে পারছি ভাই? তাহলে আমাদের কিন্তু এই দুইটা লেখাই উচিত, এই দুটাই লেখা উচিত। এজন্য আমরা করব কি, ওইভাবে না লিখে এখানে জাস্ট সামনে প্লাস মাইনাস দিয়ে দেব, তাহলেই ওই কাজই হয়ে গেল। সবাই কি বুঝছি? তাহলে এটা একটু আপনারা বর্গ করে, এটা একটু আপনারা বর্গ করে কি করবেন, সুন্দর করে লিখে রাখবেন, পরে যখন ভিডিও দেখবেন তখন এটা করবেন। এখন আমি আপনাদের কাছ থেকে একটু 10 মিনিটের ব্রেক নিব, কিন্তু আপনাদের বসে থাকলে চলবে না। দেখেন আমি যা বুঝাইছি এইটুকু বুঝ দিয়ে নিচে 3টা অঙ্ক আছে, সবাই একটু খাতা কলম বের করে, 3টা না এই 2টা অঙ্ক একটু সবাই করে ফেলেন তো, দেখি পারেন কিনা। এই যে আনসার দেওয়া আছে, এটাতে শুধু দেখাইতে বলছে, আর এখানে একবারে সরাসরি আনসার দেওয়া আছে, একটু দেখেন তো পারেন কিনা। কি মনে হয় পারবেন? আমি 10 মিনিট পর আপনাদের সময় দিতেছি, ভিডিওটা পজ করে রাখতেছি, আপনারা 10 মিনিট চেষ্টা করেন খাতা বের করে, তারপরে আমি এসে হচ্ছে যে কি ওর ভিডিও পজ হয় না যে? না 6 করবেন না, 6 পারবেন না, আপনি করবেন হচ্ছে যে 4 আর 5। ওকে, ভিডিও চলেই গেল। কত 3 নাম্বার দিছিলাম, আসেন 3 নাম্বার। হ্যাঁ, এখানে বলছে কি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি। তাহলে আমরা আগে ত্রিভুজটা একটু নিই, একটা ত্রিভুজ নিই। এই যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি। আমরা একটু নিই, এ ধরে নিলাম এটা এ, এটার স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই। ধরে নিলাম এটা বি, এটার স্থানাঙ্ক দেওয়া আছে -6 -3। এটা সি, এটার স্থানাঙ্ক দেওয়া আছে 6 আর হলো 3। দেখেন ওরা আমাদের কি বলছে, শীর্ষ এ হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 7। বলছে কি দেখেন, শীর্ষ এ হতে বিসি এর উপর অঙ্কিত, শীর্ষ এ হতে এই যে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা। আচ্ছা মধ্যমা কাকে বলে বলেন তো? মধ্যমার কথা বলছিলাম, বলেন বলেন। হ্যাঁ এটার, এই কৃষ্ণ ভাই ওদের কয়টা থাকে, আমি কয়টা মিল দেখেন তো, গোটা 3 থাকবে মিল। হ্যাঁ, এই যে এই বাহুটার মানে একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে যে বিন্দুটা, ওই শীর্ষ থেকে ওইখানে যদি একটা রেখা টানি তবে এটাকে বলে মধ্যমা। সবাই কি বুঝছি ভাই? তাহলে এইটা হলো মধ্যমা, এটা হলো মধ্যমা। ধরেন আমি এই মধ্যমার নাম দিলাম ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কি আমরা বের করতে পারি না? -6 + 6 কত হয়? এই মান কি ভুল দেওয়া আছে নাকি? এ হলো এক্স ওয়াই, -6 -3 6 আর হলো কত 3। এখন যদি মধ্যবিন্দু বের করি তাহলে কত হয়? 0। এটা হয় 0, আর এটাও যদি 3 আর 3, এটা কত হয়? 0।
শূন্য। ডি বিন্দুর স্থানাঙ্ক 0 0, সবাই কি বুঝছি ভাই? ওকে। আর আমাদের কি বলছে কি দেখেন, ওই মধ্যমার দৈর্ঘ্য কত? 7। আমরা কি কোনো শর্ত খুঁজে পাই এই জায়গা থেকে? বলেন তো, কেউ কোনো শর্ত খুঁজে পান? কি শর্ত ভাই বলেন তো? গুড, ভেরি গুড। সঞ্চার পদের অঙ্ক করার জন্য যদি সমীকরণ নির্ণয় করতে বলে, আপনি পুরো অঙ্ক পড়ে খালি একটা শর্ত খুঁজে বের করবেন যে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু ওটা। খালি যদি আপনি একটা শর্ত খুঁজে বের করতে পারেন, ওই শর্তটাই হলো আমাদের সঞ্চার পদের সমীকরণ। তাহলে এখানে দেওয়া আছে কত? এ ডি ইকুয়াল টু 7। এখন আমরা এ ডির দূরত্বটা বের করব। এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 7 স্কোয়ার। এখানে বর্গ করলে এক্স স্কোয়ার, এখানে বর্গ করলে ওয়াই স্কোয়ার, এ পাশে বর্গ করলে 49। এই যে দেখেন আনসারের সাথে মিলে গেছে। সবাই কি বুঝছি? ওকে। অনেকেই ক্লাস থেকে চলে গেছে, ওই যে জান্নাত ছিল চলে গেছে, আসলে ওইদিকেও না গেলেও না, এই জন্য আমি আপনাদের ব্রেক দিয়ে 2টা অঙ্ক করতে দিছি আর কি, দিয়ে তারপরে আমি চলে গেছি। 10-15 মিনিট থাকলে ধরেন সব অঙ্ক হয়েই যাইতো, কিন্তু আমার জন্য 15-20 জন অপেক্ষা করতেছিল, এই জন্য যাইতে বাধ্য হয়েছে আসলে। যাই হোক, আপনারা ভিডিও দেখে নিয়ে না, কেউ যদি মিস করে ওদেরকে একটু বলেন যে ভিডিও দেখার জন্য, ঠিক আছে ভাই? পরেরটা করি, চলেন পরের প্রবলেমটা করি। এই অঙ্কটা একটু রিডিং করেন তো ভাই, সবাই 2-1 জন সবাই রিডিং করেন। হ্যাঁ, রিডিং পড়েন। দেখেন এই অঙ্কটা আরো মজার অঙ্ক। কেন বলছে যে এ এটা বিন্দু, বি এই বিন্দু, বলছে পি বিন্দুটি এমন ভাবে চলে যেন, পি বিন্দুটা এমন ভাবে চলে, বলেন তো এই পি বিন্দুটা কে? ভেরি গুড, এক্স ওয়াই। বলছে যে এ ও বি দুটি স্থির বিন্দু, পি বিন্দুটা এমন ভাবে চলে যেন পি এ অনুপাত পি বি ইকুয়াল টু 2:3। আগের যে কোনো অঙ্কের চাইতে এই অঙ্কটা সোজা, বলেন তো কেন সোজা? ভেরি গুড। এখানে শর্তটা দেওয়াই আছে, আমি শুধু এখন কাজ করব। দেখেন আমরা পি বিন্দুর স্থানাঙ্ক জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা কি ভাই পি এর দূরত্ব বের করতে পারবো না? ডিভাইডেড বাই, সেম ভাবে আবার পি বির দূরত্ব বের করতে পারবো, ইকুয়াল টু এই যে 2/3, এটা দ্বারা এখানে গুণ করব, এটা দ্বারা এখানে গুণ করব, গুণ করে একটু ক্যালকুলেশন করে স্কোয়ার টয়ার থাকলে আগে রাখবো, স্কোয়ার ছাড়া রাখবো, কনস্ট্যান্ট রাখবো, এভাবে একটু সমীকরণটা সাজাই আনসার লিখে দেব। কি পারবেন? গুড, ভেরি গুড। ওই যে করছে একজন ভাই, আপনারাও চেষ্টা করবেন, এটা আর আমি করে দিলাম না। আমি তাহলে ভাই এগুলো ভাই সব অঙ্ক এক, আমি যদি 100টা অঙ্ক করাই ওই একই কাহিনী, এটার সমান ওটা, ওটার সমান ওইটা, খালি এভাবেই অঙ্ক শেষ। সুতরাং আমি এই রিলেটেড আর অঙ্ক করব না। আমি এখানে সাজেশনে যে কয়টা অঙ্ক রাখছি, আপনারাও আর বেশি অঙ্ক করার দরকার নেই, এগুলোই 2-4 বার 5 বার প্র্যাকটিস করবেন, বাদ শেষ। 2-3 বার করে প্র্যাকটিস করবেন, তাহলেই শেষ। আমরা সঞ্চার পদের ভিতরে আরেকটা টাইপ আছে, আরেকটা বিষয় আছে, সেটা নিয়ে এখন আলোচনা করব। যাব কি সেই দিকে? ওকে, ঠিক আছে। চল, ভালো করে খেয়াল করেন। এটা হলো ক্যাপিটাল এক্স আর এটা হলো ক্যাপিটাল ওয়াই। বলেন তো এটা যদি একটা বিন্দুর স্থানাঙ্ক হয়, স্থানাঙ্কটা যদি হয় এক্স কমা ক্যাপিটাল এক্স ওয়াই, তাহলে আমাকে কি একটু বলবেন যে এক্স আসলে কতটুকু? এখানে এই এক্সটা আসলে কতটুকু কেউ কি বলতে পারবেন? দেখতেছেন কেউ কতটুকু?
ভেরি গুড। ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের যতটুকু, মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু, এটুকু কার মান ভাই? এক্স এর মান। সবাই কি বুঝছি এই পর্যন্ত? ওকে। আবার এই যে এখান থেকে এটুকু কার মান বলেন তো ভাই? ওয়াই এর মান। হ্যাঁ, এ পর্যন্ত এভাবে থাক, এ পর্যন্ত থাক। এবার দেখেন আমি না আর একটা অক্ষ নিচ্ছি। এই যে মনে করেন এই যে এক্স অক্ষ, এই যে আর একটা অক্ষ নিলাম। তাহলে এখানে একটা বিন্দু, আগে এখানে একটা বিন্দু ছিল ধরেন ও, এখন এখানে একটা বিন্দু পাইছি ধরেন ও প্রাইম। এটা মূল বিন্দু, আমরা জানি 0 0, আর এটাও মূল বিন্দু, আমি ধরে নিলাম পি আর কিউ। ঠিক আছে, এটা হলো আমার স্মল এক্স আর এটা হলো আমার স্মল ওয়াই। শান্ত ভাই অনেক শব্দ হইতেছে, আপনি একটু ইয়ে করেন তো, মিউট করেন। এখন এই অক্ষের সাপেক্ষেও এই বিন্দুটার নাম দিলাম স্মল এক্স আর স্মল ওয়াই। তাহলে এইটুকুর পরিমাণ কত ভাই বলেন তো? এইটুকুর পরিমাণ কত? ছোট এক্স। আর এইটুকুর পরিমাণ ছোট ওয়াই। তাহলে দেখেন আমি ফিগারটাকে কি এরকম করে একটু আঁকতে পারি কিনা দেখেন তো। এইটুকু হলো কি আমার বড় এক্স, তাই না? না, ছোট এক্স, ছোট এক্স। আর এইটুকু কে বলেন তো? এইটুকু কে? এখানে দেখেন এইটুকু, না এখানে দেখেন এইটুকু হলো পি আর এইটুকু হলো কিউ। কারো কোনো সন্দেহ আছে? এই বিন্দুর স্থানাঙ্ক যদি পি কিউ হয় তাহলে এইটুকু পি আর এইটুকু কিউ না? ওকে, তাহলে আমি দেখেন এই ছোট এক্স এর সাথে যদি এটুকু তো পি আর এটুকু কি এক্স আর পুরোটা কি বড় এক্স, তাহলে কি আমি বলতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স প্লাস পি? আমি কি এটা লিখতে পারি ভাই? সবাই বুঝতেছেন তো? কে কে আসছেন এদিকে দেখি। কামিয়াব ভাই, রনি দাস, আপনারা বুঝতেছেন? আশরাফুল ভাই, ওকে। আবার ভাই তাহলে আমি এদিকে একটু কাজ করব। দেখেন এখান থেকে এটুকু হলো আমার স্মল ওয়াই, আর এই যে ডট ডট যতটুকু দিতেছি ততটুকু কি ভাই? কিউ। আর এটা হলো আমার স্মল ওয়াই। তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই প্লাস কিউ। এ পর্যন্ত লেখা ঠিক আছে না ভাই? হ্যাঁ, এখন আমি কিছু কথা বলি, সেগুলো আপনারা দেখেন। আদি বিন্দু, আদি বিন্দু, আদি বিন্দুকে বলতেছি আমি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। বলেন তো এই বিন্দুর নাম আদি বিন্দু, এটা নামকরণটা কি ঠিক আছে? আদি মানে কি? প্রথম। আমরা তাই নিছিলাম না? ক্যাপিটাল এক্স ওয়াইটাই তো আগের বিন্দু, তাই না? হ্যাঁ। আর আমরা কি বলতে পারি যে নতুন নতুন বিন্দু, নতুন বিন্দু কত ভাই? স্মল এক্স ওয়াই, ঠিক না? আর আরেকটা কথা আমরা এখানে মনে রাখবো, মূল বিন্দুটি পি কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়। এটা ছিল আমাদের অরিজিনাল মূল বিন্দু। এই মূল বিন্দুটা কি এখন এই যে এই অক্ষের সাপেক্ষে এই জায়গায় স্থানান্তরিত হয়েছে না? কোন বিন্দুতে স্থানান্তরিত হয়েছে? পি কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, ঠিক না ভাই? এই যে চিত্র, এই যে ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন লিখলাম, আর এখানে যে চিত্র আঁকছি, এই যে কিছু কথাবার্তা বলছি, এগুলো ভাই আপনারা নিজেরা একবার একটু রিভিশন দেন তো। নিজেরা একবার একটু রিভিশন দেন তো, দেখেন তো প্রত্যেকটা জায়গায় কি বোঝা যায়? যদি না বোঝা যায় তাইলে আমাকে বলবেন, ঠিক আছে? রিভিশন দেন, আমি বসে আছি। রিভিশন দেন। এই খুলে রেখে গেছে রে। পঁয়তাল্লিশ
এগুলো কি ক্লিয়ার ভাই আপনাদের কাছে এই জিনিসগুলো? হ্যাঁ, এখানে ভাই বলছি কি মূল বিন্দুটা পি কিউ বিন্দুতে স্থানান্তর হয়ে গেছে, মানে নতুন যে অক্ষ হলো, তাহলে নতুন অক্ষর একটা বিন্দু পাইলাম না আমরা, মূল বিন্দু। এই যে মনে করেন যে এই অক্ষটা, সরি কি রে ভাই, এই যে এই অক্ষটা আর এই অক্ষটা, এরা আমাদের নতুন অক্ষ না? এরা তো আমাদের নতুন অক্ষ, মানে আমরা পরে ওদেরকে আঁকছি। তাহলে দেখেন ওই দুইটা অক্ষের সাপেক্ষে আমার এই যে এটা কি, এটা হলো নতুন মূল বিন্দু। আর নতুন মূল বিন্দুটা কি, এই মূল বিন্দুটা এই বিন্দুতে স্থানান্তর হয়ে গেছে। কোন বিন্দুর মাধ্যমে? পি কিউ বিন্দুর মাধ্যমে স্থানান্তর হয়ে গেছে। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা এই যে এই 5 নম্বর অঙ্কটা করে ফেলবো বা অঙ্কটা বুঝবো। দেখেন এখানে বলছে মূল বিন্দুটি -2, 3 বিন্দুতে স্থানান্তর করা হলে, এবার আপনারা আমাকে বলেন -2 আর এই 3 এটা কার মান বলেন তো ভাই? ক্লিয়ার সবাই যেটা পি কিউ এর মান? তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে বলতে পারি যে পি কিউ ইকুয়াল টু -2 আর হলো 3। সবাই কি বুঝছি ভাই? এবার এখানে বলতেছে পূর্বে যে বিন্দুর স্থানাঙ্ক 14 ছিল, এই 14টা ভাই কার মান? বলেন তো কার মান, স্পেসিফিক বলেন কার মান? হ্যাঁ, বড় হাতের এক্স এর মান, কারণ বড় হাতের এক্স ওয়াই কে, এই যে আদি মানে কি পূর্বের, আগের। এজন্য এই যে বড় হাতের এক্স আর ওয়াই এর মান কত? বড় হাতের এক্স আর ওয়াই এর মান হলো 1 আর হলো 4। এবার দেখেন তো ভাই আপনাকে কি বলছে, উহার নতুন স্থানাঙ্ক নির্ণয় করো। উহার নতুন স্থানাঙ্ক নির্ণয় করো। বলেন তো কার মান বের করতে বলছে? ছোট হাতের এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। এবার বলেন আমি যদি অঙ্কটা নাও করাই, আপনারা কি এই যে এই জায়গাটাতে বড় হাতের এক্স এর মান বসায়ে, পির মান বসায়ে এই ছোট হাতের এক্সটা বের করতে পারবেন না? সেম ভাবে এখান থেকে ওয়াই এর মান বের করবেন। এই দুইটা মান বের করলে কি পেয়ে যাবো? আমি নতুন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো, এই যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু হোয়াট। আমি কি বুঝাইতে পারছি ভাই বিষয়গুলো? ওকে, অঙ্কের আরেকটা অংশ আছে ভাই, ওইটুকু একটু পড়েন তো। অঙ্কের আরেকটা অংশ আছে, পড়েন। ততক্ষণে আমি ওগুলো একটু মুছিয়ে দিই, আমার জায়গা দরকার। করছেন কি সবাই অঙ্কটা ভাই? ওকে, দেখেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y ইকুয়াল টু 0। বলছে কি অক্ষদ্বয়ের সাপেক্ষে এত সমীকরণটাকে রূপান্তর করো। অক্ষদ্বয়ের সাপেক্ষে এই সমীকরণটাকে আমাকে রূপান্তর করতে বলছে। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে এই সমীকরণ আসলে কোন সমীকরণ, এটা কি আগের সমীকরণ না পরের সমীকরণ? যেহেতু রূপান্তর করতে বলছে, এই সমীকরণটা আগের সমীকরণ না পরের সমীকরণ? কি মনে হয় আপনাদের কাছে? নতুন না পুরাতন সমীকরণ এটা? না, নতুন না, এটা পুরাতন সমীকরণ ভাই। বলছে এটা পুরাতন সমীকরণ। এখন যে তুমি নতুন একটা অক্ষ নিছো,
তাহলে এই অক্ষতে ওকে পরিবর্তন করো, তুমি আগে যা ছিল ওকে তুমি তোমার নতুন অক্ষতে পরিবর্তন করো। এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো এক্স ওয়াই ছোট হাতের এক্স ওয়াই, স্মল এক্স ওয়াই তো নতুন পুরো নতুন। ভাই যে কোনো সমীকরণ লেখার জন্য কোনো একটা জিনিসকে ছোট হাতেরই লিখতে হয়, এটা নিয়ম, ছোট হাতেরই আমরা লিখি কোনো একটা সমীকরণ লেখার সময়। এজন্য এখানে আমার এক্স ওয়াই দেখে আমি বুঝতে পারবো না যে এই সমীকরণটা আমার নতুন সমীকরণ নাকি পুরাতন সমীকরণ। আসলে এই সমীকরণটা পুরাতন সমীকরণ, আমাকে নতুন সমীকরণ কি হয় সেটা আমাকে বানাইতে হবে। আপনারা কি বুঝছেন ভাই? হ্যাঁ, তাহলে আমাকে করতে হবে কি, এটাকে যদি আমি নতুন সমীকরণ বানাইতে চাই তাহলে এই যে এই জায়গার এক্স আর এই জায়গার ওয়াই আমাকে এই সমীকরণের ভিতরে পুশ করতে হবে। যদি পুশ হয়ে যায় ওরা ওরা কারা, ওরা তো নতুন সমীকরণ, নতুন বিন্দু। তো নতুন বিন্দু যদি আমার সমীকরণের ভিতরে ঢুকে যায় তাহলে আমার এই সমীকরণটাও কেমন হবে, নতুন সমীকরণের সাপেক্ষে সমীকরণটা বেরোবে। বুঝছি ভাই সবাই? এই যে দেখেন এখানে করতে করতে রিপিট করি, এই যে এটা হলো কি আমার পুরাতন এক্স, এটা কি আমার পুরাতন সমীকরণ, তার মানে এই এক্সটা হলো এই বড় এক্স। তাহলে আমি করতে পারি কি, ওই এক্স এর মানটা এখানে বসাবো, এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স, আর পির মান কত, পির মান কত -2, আবার দেখেন ওয়াই ইকুয়াল টু ওয়াই, কিউ এর মান কত 3, তার মানে +3। এই যে পি আর কিউর মান বসাইলে এইরকম পাওয়া যায়, সবাই কি বুঝছেন? তো আমি কি বললাম, এটা যেহেতু আগের সমীকরণ, পূর্বের সমীকরণ, সুতরাং এই এক্সটা হলো পূর্বের এক্স, আর পূর্বের এক্স কোনটা, এই বড় এক্স। তাহলে এই বড় এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এভাবে কি লিখতে পারি, এক্স -2 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান ওয়াই +3 হোল স্কোয়ার +4। এক্স এর মান কত, এক্স এর মান হলো x -2 -6, y এর মান হলো y +3 = 0। এই যে দেখেন যে সমীকরণটা পাইলাম, এখানে কি আমার এখান থেকে স্মল এই যে x, স্মল এই যে y এখানে পুশ করছি। আপনারা বলেন যে এই x আর yটা কি ছিল, এই x আর yটা নতুন স্থানাঙ্ক ছিল না ভাই? তাহলে নতুন স্থানাঙ্কর মান যদি আমরা সমীকরণের ভিতরে বসাই দিই, বলেন তো সেই সমীকরণটা কি রূপান্তর হয়ে গেছে না, যে পূর্বের সমীকরণ এখন নতুন সমীকরণে কি হয়ে গেল, রূপান্তর হয়ে গেল। বুঝছি কি সবাই? এটাই আমাদের আনসার। শুধু এগুলো আপনারা বর্গ করে ভেঙে টেঙে দিয়ে একটু যোগ টোগ করে লিখে দিবেন, ঠিক আছে? সঞ্চার পদে আমি যতটুকু বেসিক বললাম এর সাথে আর কোনো কথাবার্তা নাই। আপনি যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্ক শুরু করেন, 2-1টা অঙ্ক আছে একেবারে এক্সেপশনাল, ওগুলো করার দরকার নেই। তাছাড়া আপনি অধ্যায়ের সব অঙ্ক পারে যাবেন, ঠিক আছে? সব অঙ্ক পারবেন। বলেন বলেন বলেন। না, কিন্তু বুঝে বুঝে করতে হবে। বুঝে বুঝে বলতে একেবারে বুঝে বুঝে করতে হবে, এর বাইরে করা লাগবে না। এর বাইরে কেউ করে না ভাই গাজীপুরে, বুঝতে পারছেন? এর বাইরে ধরেন এই কনসেপ্টের হুবহুব এগুলো আসলে তো পারবেন, এই কনসেপ্টের এরকম আসলে পারবেন, আর এগুলো বাদে আসলে কোনো কথাবার্তা নাই, এর বাইরে আসা অসম্ভব। তারপরেও যদি আসে সেটা গাজীপুরের 5% স্টুডেন্টও পারবে না, ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আর ওই 5%-এর প্রিপারেশন পৃথিবীর কোনো ব্যক্তিরই নেওয়া সম্ভব না, ঠিক আছে ভাই? আমি যেভাবে গোছাই দিতেছি সেভাবেই পড়বেন, সেইটুকুর উপরই প্রিপারেশন নেবেন। এখানে অঙ্ক দেখতেছেন কম, খেলা তো শুরুই হয়নি। চলেন অল্প একটু খেলা দেখে আসি। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, না এটা হলো বিচ্চু বনাম ডুয়েট, বিচ্চু বনাম ডুয়েট। এই যে দেখেন, এই যে সরল রেখা শুরু হয়েছে, এই যাইতেছে 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 যাইতেছে। হ্যাঁ ভাই, এই যে 50টা অঙ্ক করা লাগবে সরল রেখা। আসলে কামলা কোথায় দিতে হবে সে জায়গা আছে, অযথা এক জায়গায় কামলা দিয়ে লাভ আছে। এই জন্য সঞ্চার পর থেকে 5টা অঙ্কই করবো। আবার দেখেন বৃত্ত, এই যে দেখেন যাইতেছে যাইতেছে যাইতেছে, এখানে দেখেন 39টা অঙ্ক।
এবার কি হয়েছে, 90টা অঙ্ক হয়েছে শুধু সরল রেখার বৃত্ত থেকে। ভয় পাওয়ার কারণ নাই, বেসিক বুঝাই দিলে 50% অঙ্ক এমনি নিজে নিজে পারবেন, আর 50% অঙ্ক সবাই মিলেমিশে করব। আবার দেখেন কণিকের ভিতর 3টা অধ্যায়, অনেক বড় সিলেবাস ভাই। 2 মাস, আমি তো এমনি পড়াইলে আমার 1.5 মাস 2 মাসের কাছাকাছি লাগে, কিন্তু আপনাদের অনলাইনে 2 মাসে হবে কি না জানি না, তবে আমি চেষ্টা করবো 2 মাসে শেষ করে দেওয়ার জন্য, তাছাড়া আমার জন্য কঠিন হয়ে যাবে। তখন ভাই সপ্তাহে একদিন পর পর সপ্তাহে 3টা করে ক্লাস নেব, তখন আমার জন্য আমিও একটু ফ্রি হব। তখন এখন আমি চাইলেও আপনাদের মানে বেশি ক্লাস নিতে পারবো না, এখন আমার যে অবস্থা পারবো না। তার সাথে যাই একটু আস্তে আস্তে। আমি তো বলছি যে মনে করেন যে হচ্ছে যে কি যেন বলে, আমি তো বলছি যে আমি আসলে হিসাব করব 2 মাসের, কিন্তু আমাদের পুরো কোর্সটা শেষ করতে যদি 3-4 মাসও সময় লাগে, আমি ওগুলো তো আমরা করবো একেবারে ভালোভাবে শেষ করতে আমাদের যতটুকু সময় লাগবে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন ভাই? এই অঙ্কগুলো কিন্তু সঞ্চয়পদ যত সহজ মনে হলো, এত সহজ না, কিন্তু সবাই ভয় পায়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু প্র্যাকটিস করবেন এই 5টা অঙ্ক ঘুরে ঘুরে অনেকবার। আমরা